শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা নরবানব রহস্য। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক, যিনি রহস্য ও গোয়েন্দা কাহিনী লিখে খ্যাতি অর্জন করেছেন। তার সৃষ্ট বিখ্যাত গল্প সিরিজ হল পাণ্ডব গোয়েন্দা। তার শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি পুরস্কার পেয়েছেন। আজকের গল্পটি নেওয়া হয়েছে সেরা রহস্য 25 বইটি থেকে। এই গল্পের প্রধান চরিত্র হল লেখক ব্যোমকেশ বাবু এবং হোটেলের এক কেয়ারটেকার। এবার শুরু হচ্ছে নরবানব রহস্য। প্রথমেই বলে রাখছি, আমার এই গল্পটা কল্পবিজ্ঞানের কোনো কাহিনী নয়। প্রকৃতির অদ্ভুত খেয়ালে এই রহস্যময় পৃথিবীর বুকে কত রকম ঘটনা যে ঘটতে পারে তা আমাদের জানার বাইরে। আমরা যাকে ভূত বলে ভয় পাই, বৈজ্ঞানিকরা তাকে বিজ্ঞান বলে মেনে নেন। এমন কিছু অকাট্য যুক্তি তারা প্রয়োগ করেন যাকে কোনো মতে উড়িয়ে দেওয়া যায় না। ঠিক এই রকমই একটি অদ্ভুত ঘটনার কথা আমি শুনেছিলাম দীনেশের মামা ব্যোমকেশ বাবুর মুখ থেকে। সত্যিকারের রোমহর্ষক ঘটনা যাকে বলে তাই। ঘটনাটা শোনার পর এক অদ্ভুত আতঙ্কে আমাদের সর্বাঙ্গে শিহরণ খেলে গিয়েছিল। সেবার কি একটা কাজের জন্য ভাগলপুর যাওয়ার পথে এক রাত আমাদের দুমকায় কাটাতে হয়েছিল। আমরা 3 বন্ধু, অবনী, আমি, দীনেশ ও দীনেশের মামা ব্যোমকেশ বাবু দুমকায় পৌঁছে একটি ডাকবাংলোয় আশ্রয় নিলাম। তখন শ্রাবণ মাস, একটু আগেই প্রবল বর্ষণ হয়ে গেছে। এখন বৃষ্টির বেগ একটু থামলেও দুর্যোগের সম্ভাবনা একেবারে মুছে যায়নি। তাই ভিজে মাটি ও গাছপালা সবুজ ঘ্রাণে বাতাস ভরে আছে। দুমকা তখন এখনকার মতো এমন নোংরা ও ঘিঞ্জি ছিল না। সাঁওতাল পরগনার এই সদর শহর ছিল কবি কাব্যের মতো সুষমাময়। আমরা ডাকবাংলো বুক করে আশপাশটায় একটু ঘুরে নিলাম, কেননা বৃষ্টির ভয়ে দূরে কোথাও যায়নি। তারপর মেঘলা আবহাওয়া ও সন্ধ্যার অন্ধকারে চারিদিক যখন ঢেকে গেল, তখন আবার এসে আশ্রয় নিলাম ডাকবাংলোতে। বাংলোর কেয়ারটেকারকে অনুরোধ করতে তিনি গরম ভাত আর মুরগির মাংসের ব্যবস্থা করতে রাজি হলেন। এই বর্ষার রাতে আহার পর্বটা একটু জমাটি না হলে ঠিক জুৎসই হয় না, বিশেষ করে এই পার্বত্য প্রদেশে এমন আবহাওয়ায়। ওদিকে যখন রান্নার আয়োজন চলছে, আমরা তখন বাংলোর মধ্যে যে যার শয্যায় বসে নানা রকম গল্প কথায় মেতে উঠলাম। ব্যোমকেশবাবু একটা সিগারেট ধরালেন। আমি সিগারেট খাই না। অবনী আর দীনেশ সিগারেট খেলেও মামার সামনে সিগারেট ধরাবেন কোন মুখে? ব্যোমকেশবাবু সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছেড়ে আস্তে আস্তে উঠে গেলেন জানলার কাছে। জানলার ফাঁক দিয়ে কনকনে ঝোড়ো হাওয়া ঘরের ভেতর ঢুকছে তখন। জানলার ফ্রেমের বাইরে অন্ধকারে পাহাড় জঙ্গল। এমনই জমাট অন্ধকার যে সেদিকে তাকিয়ে কিছু দেখবার চেষ্টা করাও বৃথা। হঠাৎ বিদ্যুতের চমক দিয়ে গুড়গুড় করে মেঘ ডাকল। ব্যোমকেশবাবু সশব্দে জানলা বন্ধ করে গম্ভীর মুখে আমাদের সামনে এসে বসলেন। অনেকক্ষণ ধরেই ব্যোমকেশবাবুকে কেমন একটু অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল বারে বারে কি যেন তিনি ভাবছিলেন। এমন সময় যে লোকটা আমাদের রান্না করছিল সে এসে চা দিয়ে গেল। চা আর টোস্ট। লোকটি আদিবাসী, রান্না কেমন করবে কে জানে। ব্যোমকেশবাবু লোকটিকে বললেন, তোমাদের কেয়ারটেকারকে একবার ডেকে দাও তো। লোকটি চলে গেল। একটু পরেই কেয়ারটেকার এলেন। ভদ্রলোক বিহারি, কিন্তু ভালো বাংলা বোঝেন এবং বলেন। সামান্য একটু কথার মধ্যে দেশওয়ালি টান ছাড়া অস্পষ্টতা কিছুই নেই। ব্যোমকেশবাবু বললেন, আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই, মানে এই বাংলো সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। কেয়ারটেকার হেসে বললেন, বেশ তো, করুন। তার আগে আপনার নামটা জেনে রাখি। আমার নাম অর্জুন তেওয়ারি। তাহলে তো আপনি ব্রাহ্মণ। আকি হ্যাঁ, মৈথিলি ব্রাহ্মণ আমরা। আপনি কতদিন এখানে এসেছেন? এই ধরুন বছর 2 2।
10 বছর? হ্যাঁ। ব্যোমকেশবাবু তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি তো বছর 10 আছেন, তার আগে মানে আরো 5-7 বছর আগেকার কোনো ঘটনার কথা আপনার জানা আছে, মানে এই বাংলো সম্বন্ধে? চোখ বুজে একটু চিন্তার পর উত্তর এলো, না বাবু। কেয়ারটেকারের চোখে বিস্ময়। আমরাও এবার রহস্যের গন্ধ পেয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে বেশ গুছিয়ে বসলাম। ব্যোমকেশবাবু ঘরময় অকারণেই একবার পায়চারি করলেন, তারপর হঠাৎই একটা অদ্ভুত প্রশ্ন করলেন। আপনি আসার পর এই 10 বছরে বাংলোটায় একবারও হোয়াইট ওয়াশ হয়েছে? না। ব্যোমকেশবাবু পায়চারি করতে করতে এক জায়গায় গিয়ে একটু থেমে দাঁড়ালেন, দেওয়ালের গায়ে কি যেন খুঁজতে লাগলেন। তারপর ঘরের চারিদিকে পুঙ্খানুপুঙ্খরূপে কী সব দেখে বাথরুমে ঢুকলেন। বাথরুম থেকে বেরিয়ে এসে বললেন, আছে আছে, সব ঠিক আছে। তার চোখ মুখে এমন এক উত্তেজনার ভাব ফুটে উঠল যে তা দেখে আমরা সবাই ঘাবড়ে গেলাম। ব্যোমকেশবাবু বললেন, একটু কিছু মনে করবার চেষ্টা করুন তো, এই বাংলো সম্বন্ধে আপনি কিছু শুনেছিলেন কিনা? কেয়ারটেকার একটু ভেবে বললেন, হ্যাঁ, মনে পড়েছে। শুনেছিলাম, আমি যখন প্রথম এখানে চাকরি নিয়েছিলাম তখনই শুনেছিলাম এই বাংলোয় একবার নাকি একটা খুন হয়েছিল। কি রকম? 3 বন্ধুর মধ্যে একজন খুন হয়েছিল এবং সেই অপরাধে বাকি 2জনের মধ্যে একজনের ফাঁসি হয়। আরেকজনের? তা জানি না, তবে সেই ঘটনার পর থেকে এই বাংলোয় বহুদিন কোনো লোকজন আসেনি, এখনো আসে না। সে কারণেই এমন এর বিশ্রী চেহারা। শুনছি এবারে নাকি এটাকে ভেঙে আধুনিক ডিজাইনে হোটেল তৈরি করা হবে। ব্যোমকেশবাবু কেয়ারটেকারের চোখের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করলেন, বললেন, আপনি তো এখানে 10 বছর আছেন বলছেন, এই বাংলোয় কোনো উপদ্রব টের পেয়েছেন? উপদ্রব? হ্যাঁ, মানে আশ্চর্য রকমের কোনো কিছুর অস্তিত্ব অনুভব করেছেন কখনো? তারপর আরও সিরিয়াস হয়ে বললেন, মানে রাতের অন্ধকারে কোনো কিছুর? কেয়ারটেকারের মুখ দিয়ে এতক্ষণে হঠাৎই তার মাতৃভাষা বেরিয়ে এলো। ওসব পুরোনো বাত छोड़ दीजिए বাবু সাহাব। বলে আর একটুও না দাঁড়িয়ে চলে গেলেন তিনি। আমরা সব হয়ে ব্যোমকেশবাবুর দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার মামা, আপনি এখানে অশুভ কিছুর অনুমান করছেন নাকি? ব্যোমকেশবাবু সে কথার উত্তর না দিয়ে ঘরময় অকারণেই একটু পায়চারি করে বললেন, না, তা ঠিক নয়, তবে বাংলোটা অভিশপ্ত। না হলে দেখছিস না, এখনো এর দুর্দশা ঘোচেনি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি এর আগে এখানে এসেছিলেন? হ্যাঁ, আজ থেকে 18 বছর আগে। দেখবে, তারও প্রমাণ আছে। ওই দেখো, দেওয়ালের গায়ে কি লেখা আছে। কি আছে মামা? দেখে এসো। আমরা সকলেই উঠে গেলাম। গিয়ে দেখলাম ছুরির ডগা অথবা অন্য কিছু দিয়ে দেওয়ালের গায়ে খোদাই করা আছে 3টি নাম। 3 বন্ধুর এই বাংলোয় অবস্থিতির অসভ্য স্বাক্ষর। 2টি নাম আমাদের জানা, অপরটি ব্যোমকেশ মামার। ব্যোমকেশবাবু বললেন, আমাদের 3 বন্ধুর একজনের কাজ এটি। যদিও এইভাবে দেওয়ালের গায়ে নাম লেখাটা খুবই খারাপ, তবু সে লিখেছিল। আসলে তার মধ্যে পাশব প্রবৃত্তি ছিল একটা। কিন্তু তার সঙ্গে খুনের ব্যাপারটা কি? সেই কথাই তোমাদের বলবো আজ। আমরা অধীর আগ্রহে তাকিয়ে রইলাম ব্যোমকেশবাবুর মুখের দিকে। ব্যোমকেশবাবু বলতে লাগলেন, এই বাংলোয় আমার জীবনে সে এক দুঃস্বপ্নের রাত। আজ এতদিন বাদে এই পথে এসে তাই আরেকবার এই বাংলোতে রাত কাটাবার কৌতূহল আমি চেপে রাখতে পারিনি, এবং সেই জন্যই হোটেল ছেড়ে এই হতশ্রী বাংলোটাতে উঠেছি আমি। তোমরা শুনলে বিশ্বাস করবে কিনা জানি না, তবু তোমাদের বলবো, সে এমনই এক ঘটনা যার কথা মনে পড়লে আজও আমার গায়ে লোম খাড়া হয়ে ওঠে। অনেকেই হয়তো বলবে এটা ভৌতিক ব্যাপার ছাড়া আর কিছু নয়, কিন্তু আমি মিলিটারি ম্যান, ভূত আমি বিশ্বাস করি না। অথচ নিজের চোখে যা দেখেছি তাকে কিছু নয় বলে উড়িয়েও দিতে পারি না আমি। দীনেশ বলল, মামা তখনও কি তুমি মিলিটারিতে কাজ করতে? না, তবে পুলিশের লোক ছিলাম। আমি তখন রামপুর হাটে থাকতাম। সেই সময় আমরা 3 বন্ধুতে মিলে দেওঘর বেড়াতে গিয়েছিলাম।
রামপুরহাট থেকে পাতা বেড়ে হয়ে দুমকার উপর দিয়ে দেওঘরের পথ। তা ফেরবার সময় আমরা দুমকার প্রাকৃতিক সৌন্দর্য দেখবার জন্য এই বাংলোয় উঠেছিলাম রাত কাটাতে। এমন সময় হঠাৎ খটখট করে জানলার পাল্লাটা শব্দ করে উঠল। আমরা ভীতু চোখে সেদিকে তাকালাম। ব্যোমকেশবাবু বললেন, ও কিছু নয়, ঝড় উঠেছে। বলার সঙ্গে সঙ্গেই শোঁ শোঁ শব্দ। তারপরেই শুরু হলো প্রবল বর্ষণ। রান্নার লোকটি এসে বলল, বাবু আপনাদের খাবার রেডি। ব্যোমকেশবাবু বললেন, দিয়ে যেতে বলো। লোকটি চলে গেল। ব্যোমকেশবাবু আমাদের দিকে চেয়ে বললেন, খেয়ে দিয়ে বিছানায় শুয়ে বাকিটা বলা যাবে তাহলে। আমরা ঘাড় নেড়ে সায় দিলাম। যাই হোক, খেয়ে দিয়ে যে যার শয্যা গ্রহণ করবার পর শুরু হলো গল্প। ব্যোমকেশবাবু আবার শুরু করলেন, হ্যাঁ, সেই ভয়ঙ্কর রাতের গল্পটা তোমাদের বলি এবার। সেও ছিল এমনই এক ঝড় জলের রাত। আমরা 3 বন্ধুতে 3 দিকে শুয়েছিলাম, সুশান, আমি আর গুরং। এরা আমার বন্ধু হলেও অবাল্যের বন্ধু নয়, কর্মসূত্রে যোগাযোগ। কেউ কারো প্রকৃতি সম্বন্ধে তাই খুব একটা বেশি ওয়াকিবহাল ছিলাম না। রাত্রি তখন কত হয়েছে তা জানি না। হঠাৎ একটা বিজাতীয় আর্তনাদ শুনে উঠে বসলাম আমরা। আমি, সুশান এবং কেননা গুরং উঠল না। আমরা ছুটে গেলাম ওর কাছে। ওর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার গুরং, কি হয়েছে তোমার? গুরং আমাদের কথার কোনো উত্তর না দিয়ে বারবার জানলাটার দিকে দেখতে লাগলো। আমরা বন্ধ জানলা খুলে বাইরে টর্চের আলো ফেলেও কিছুই দেখতে পেলাম না। তাই ওর কাছে এসে বললাম, ওই কিছু তো নেই? হ্যাঁ আছে, আমি নিজের চোখে তাকে দেখেছি। কি করে দেখলে? জানলা তো বন্ধ। তাহলে নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছ, কেননা তুমি তো এখানে শুয়ে ঘুমাচ্ছিলে। গুরং এবার হতাশভাবে বিছানায় শুয়ে নীরব হয়ে গেল। আমরা জানলা বন্ধ করে আবার শয্যা গ্রহণ করলাম। কতক্ষণ পরে তা খেয়াল নেই, হঠাৎ ঘুম ভেঙে যেতে শুনি বাথরুমের ভেতর থেকে চকচক শব্দ। আমরা উঠে বসলাম, কিন্তু এ কি, জানলা খোলা কেন? গুরং কই? গুরং কোথায় গেল? আমরা আলো জেলে রেখেই শুয়েছিলাম, তাই স্পষ্ট দেখতে পেলাম গুরংয়ের শয্যা খালি এবং জানলাটার পাল্লা দুটো খোলা। তাহলে গুরং কি উঠে জানলা খুলে রেখে বাথরুমে গেছে? কিন্তু এই ঠান্ডা আবহাওয়ায় জানলা খোলার কি দরকার ছিল ওর? আর বাথরুমের ভেতর চকচক করেই বা কি হচ্ছে? আমি আস্তে আস্তে উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলে ভেতরে উকি দিয়েই চিৎকার করে উঠলাম। দেখলাম গুরং কোথায়, একটা বৃহৎ জন্তু, ভাল্লুকের মতো রোমশ আর বানরের মতো দেখতে, বাথরুমের ভেতরে ঘোরাফেরা করছে। আমার চিৎকার শুনেই আঁক করে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল সেটা। আমি ভল্ট খেয়ে ঘরের কোণে আমার শয্যার পিছনে লাফিয়ে পড়লাম। সুশানও ভয়ে পিছিয়ে গেল। জন্তুটার চোখ দিয়ে যেন আগুন ঠিকরোচ্ছে তখন। সর্বনাশ! কোথা দিয়ে কিভাবে এখানে এসে পড়লো এটা? দরজা তো ভেতর থেকেই বন্ধ, জানলারও করাত দেওয়া। তাহলে তাহলে কি ভৌতিক ব্যাপার? অথচ গুরংই বা কোথায় গেল? ভাববার অবকাশ নেই। একটু দেরি করলেই আমাদের দুজনকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে ওই নেকড়ে মুখ বানরটা। সুশানের পিস্তল গর্জে উঠল। একটা বিকট চিৎকার করে আহত জন্তুটা শুনলে লাফিয়ে উঠল একবার। তারপর রক্তাক্ত দেহটা মেঝেই পড়ে ছটফট করতে লাগলো। কিন্তু এ কি? কোথায় নেকড়ে, কোথায় বানর, কোথায় কি? গুলি খেয়ে ছটফট করতে করতে সেই জন্তুটা তালগোল পাকাতে পাকাতে যখন স্থির হয়ে গেল, তখন দেখলাম কিভাবে যেন হরমোন চেঞ্জ হয়ে সেটার চেহারার পরিবর্তন ঘটে একটি আস্ত নরদেহে পরিণত হলো। সবচেয়ে আশ্চর্য, দেহটি আর কারও নয়, গুরংয়ের, যার বুকে সুশানের বুলেট তখনও বিদ্ধ হয়ে আছে। বাইরে তখন দরজায় ঘন ঘন করাঘাত হচ্ছে।
লোকজন, কেয়ারটেকার সবাই ছুটে এসেছে। লোকজনের চিৎকার শুনে আমরা দরজা খুললাম। লোকজন ভেতরে ঢুকলো। তখন ব্রিটিশ আমল, থানা পুলিশ মিলে হই হই ব্যাপার। আমরা দুজনেই অ্যারেস্ট হলাম। সুশানের অকপট স্বীকারোক্তির ফলে আমি বহু কষ্টে ছাড়া পেলেও সুশানের ফাঁসির আদেশ মকুব করা গেল না। অথচ বিশ্বাস করো, সুশান খুনি নয়। ও আত্মরক্ষার জন্যই গুলি করেছিল, গুরুংকে হত্যার জন্য নয়। তাছাড়া ওই অবস্থায় গুলি না করা ছাড়া কোনো উপায়ও ছিল না ওর। কিন্তু এই সত্য আমরা কেউই প্রমাণ করতে পারলাম না। এই পর্যন্ত বলে ব্যোমকেশবাবু নীরব হলেন। আমরাও কোনো যুক্তি দিয়ে এই ঘটনাকে কি ব্যাখ্যা দেব তা ভেবে পেলাম না। তবে সে রাত্রে আমরা নিশ্চিন্তে নিদ্রা গিয়েছিলাম, কোনো অবাস্তব কিছু ঘটেনি। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।